নমস্কার সকলকে। দেখো, আজ কথা বলবো জেনারেল নলেজ 2026-এর যে এডিশনটা রয়েছে এই বইটি নিয়ে আলোচনা করব এবং এই বইটি লিখেছে সকলেরই পরিচিত তরুণ গোয়েল স্যার। তো এই বইটি সকলেই একটা অবগত রয়েছে যে এই বইটি কেমন কি হয় এবং তার সাথে সাথে এই ভিডিওতে তুলনা করব যে কতটা ভুলভ্রান্তি এই বইটিতে রয়েছে এবং কতটা পার্থক্য রয়েছে। যেহেতু তোমার এখানে 2026 লেখা রয়েছে এবং তরুণ গোয়েল স্যারের বইগুলো লক্ষ্য করবে সেটি কিন্তু 1 বছর আগের সালটা দেওয়া থাকে, যেমনটা এখানে 2026 রয়েছে এবং 2026 সালে যখন বেরোবে তখন কিন্তু স্বভাবতই এটা 2027 কিন্তু লেখাটা থাকবে। এবং এই বইটির যে থিকনেস তোমরা যদি দেখো, থিকনেসটা প্রায় এরকম রয়েছে, বেশি মোটাও নয় এবং বেশি পাতলাও নয়। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো তোমরা একটা ভিডিওটাতে লাইক করে দিও এবং পেছনের যে ব্যাকসাইডটা ঠিক এইরকম রয়েছে। এবং এই বইটির যে এমআরপির কথা যদি বলি বা প্রিন্টিং প্রাইস, বইটির প্রিন্টিং প্রাইস রয়েছে তোমার 490 টাকা। তো এর উপরে তো একটা ভালো ডিসকাউন্ট পাবেই। এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। বা যদি মনে হয় আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা অনলাইন অফলাইনে দুটোভাবেই কিন্তু নিতে পারবে। সেই দোকানের নাম্বারটিও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা একটু চেক আউট করে নিও। এছাড়া যেটি উল্লেখ করব সেটি হচ্ছে তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত তোমরা বিভিন্ন ধরনের সরকারি চাকরির বইয়ের রিভিউ দেখতে পারো, সেটা বেঙ্গলি ভার্সন হোক বা ইংলিশ ভার্সন হোক, দুটো ভার্সনই কিন্তু আমি রিভিউ করে থাকি। তার সাথে সাথে যে সমস্ত আপকামিং বা যে সমস্ত এক্সামের নোটিশ বেরিয়ে থাকে সেই সমস্ত নোটিশগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করে থাকি। তো অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিও। এছাড়া যদি মনে হয় যে আমাদের টেলিগ্রামের গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে দেখবে যে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হতে পারবে। এই বইটির যে সূচিপত্র রয়েছে, প্রথমে সূচিপত্রতে আসি। প্রথমে যেটা দেখতে পাচ্ছ যেটি হচ্ছে ইতিহাস নিয়ে। তো ইতিহাসটা আমি যদি একটু দেখাই তোমাদের, সেটি প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। এবং প্রাচীন ভারত থেকে যে যে অধ্যায়গুলো থাকছে সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক, সিন্ধু উপত্যকা, হরপ্পার গুরুত্বপূর্ণ স্থান, বৈদিক যুগ, আর্য সভ্যতা, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, মহাজনপদ সমূহ, মগধ সাম্রাজ্য, আলেকজান্ডার, মৌর্য সাম্রাজ্য 33, মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ, মৌর্য পরবর্তী যুগ, সঙ্গম যুগ, গুপ্ত সাম্রাজ্য, অন্যান্য রাজবংশ। এটি গেল আমাদের প্রাচীন ভারতের মধ্যে। এবং মধ্য ভারতের কথা যদি বলি, মধ্য ভারতে রয়েছে গজনী সুলতান, মোহাম্মদ ঘুরি, ইলাবাড়ি রাজত্ব, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, ধর্মীয় আন্দোলন, বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, আঞ্চলিক শক্তির উত্থান। এবং তারপরে আধুনিক ভারতে যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে ইউরোপীয়দের আগমন বা আবির্ভাব, গভর্নর জেনারেল, সিপাহী বিদ্রোহ, সামাজিক এবং সাংস্কৃতিক উত্থান, ভারতীয় জাতীয় আন্দোলন 1858 থেকে 1947-এর 14ই আগস্ট, জাতীয় গুরুত্বপূর্ণ কার্যাবলী, সাংবিধানিক উন্নয়ন, ব্রিটিশ শাসন ব্যবস্থা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা, বিশ্ব শতাব্দীর গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ। তো এটি গেল প্রাচীন, মধ্য ভারত এবং আধুনিক ভারত। তারপরের যে বিষয় বা পরের যেটা আমাদের চ্যাপ্টার থাকছে সেটা হচ্ছে ভূগোল। তো ভূগোলও ঠিক এইরকম, সৌরজগৎ, পৃথিবী, পৃথিবীর গতি, অক্ষরেখা, দাঘ্রিমা রেখা, আন্তর্জাতিক সময়, তারিখ, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, পৃথিবীর গঠন, লিথোস্ফিয়ার, প্রস্তর, ভূমিকম্প, এই সমস্ত প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু তোমরা এই বইটিতে পাবে। তারপরে দেখো যে সংবিধান এবং রাজনীতি থেকে প্রথম যেটা অধ্যায় পাচ্ছি সেটা হচ্ছে সংবিধান গঠন। তারপরে রয়েছে গণপরিষদ, সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি, সংবিধানের রূপান্তর, ব্রিটিশ শাসনতন্ত্রের অভিজ্ঞতা, ভারত শাসন আইন, সংবিধান বিধিবদ্ধকরণ, সংবিধান প্রস্তাবনা, মৌলিক অধিকার, এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু থাকছে। আমি প্রত্যেকটি পড়ছি না, তোমরা চাইলে পজ করে বা একটু জুম করে কিন্তু দেখে নিতে পারো। তারপরেরটা দেখো যে অর্থনীতি, ভারতের পরিকল্পনার ইতিহাস, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দারিদ্র্য দূরীকরণ, এক নজরে উন্নয়ন কর্মসূচি, ভারতের জাতীয় আয়, কৃষি, জাতীয় আয়ের কৃষির অবদান, প্রধান তিনটি শস্য উৎপাদনকারী রাজ্য, সবুজ বিপ্লব, ভারতীয় কর কাঠামো, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, অন্তর্বর্তী রিপোর্ট, আন্তর্জাতিক সংগঠন সমূহ, আদমশুমারি, ভারতের জনসংখ্যা বৃদ্ধি।
সাধারণ জ্ঞান থেকে দেখো এখানেও 3টি পার্টে আমাদের বিভক্ত রয়েছে। যেমন সায়েন্সের দিকটা যদি দেখো সেটি হচ্ছে পদার্থ, রসায়ন এবং প্রাণীবিদ্যা, 3টি পর্যায়ে ভাগ রয়েছে। পদার্থ থেকে যে সমস্ত চ্যাপ্টার পাবো সেই চ্যাপ্টারগুলো এখানে আছে। তারপরে রসায়ন থেকে যে সমস্ত চ্যাপ্টার থাকছে সেই টোটাল চ্যাপ্টারই কিন্তু এই বইটিতে তোমরা পাবে। এবং প্রাণীবিদ্যা থেকে যে সমস্ত চ্যাপ্টার আমাদের পড়তে হয়, যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন এসে থাকে সেই চ্যাপ্টারগুলো আমরা দেখতে পাবো। তারপরে রয়েছে জিকে, কিছু ওয়ান লাইনারের প্রশ্নপত্র। তো বেসিক্যালি এই বইটা তোমার ওয়ান লাইনারই বলা চলে, তার সাথে সাথে কিছু আমরা ডেসক্রিপটিভও কিন্তু পড়তে পারবো। তো প্রথমে যেটি আমি উল্লেখ করেছিলাম, তো এই বইটি কিন্তু তোমরা কুইক রিভিশনের জন্য নিতে পারো। তারপরের কথা হতে আসি যে বইটিতে কিছু প্রিন্টিং ভুল থাকলেও থাকতে পারে, কারণ তরুণ গোয়েলের জেনারেল নলেজ যে ইংলিশ ভার্সনের যে বইটা হয় সেটারই কিন্তু অনুবাদ করে এই বাংলা ভার্সনটা রচিত হয়ে থাকে। তো বাংলার ক্ষেত্রে তেমন অন্য কিছু বা আলাদা কিছু তোমরা কিন্তু সেটা পাবে না, কোনো লেখা বা কোনো চ্যাপ্টার, যেটা তোমরা বেসিক্যালি ইংরেজি যেটা ভার্সনে দেখো সেই ভার্সনটারই কিন্তু অনুবাদ বলা চলে এটা বাংলায়। তো সেক্ষেত্রে কিছু বাংলার যে বানানগুলো থাকে সেটি কিন্তু একটু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে বা সেটি কিন্তু এই বইটিতে রয়েছে। তো দেখো অ্যানিসিয়েন্ট ইন্ডিয়া থেকে প্রাগৈতিহাসিক যুগ, প্রি হিস্ট্রি থেকে, যেমন এই প্যাটার্নে রয়েছে। যেমন ভারতে আদিম মানুষের জীবাশ্মের প্রাগৈতিহাসিক যুগে সমাধান পাওয়া যায়নি, সংরক্ষিত অবস্থায় পায় 250 খ্রিস্টপূর্বাব্দের পাথরের অস্ত্রশস্ত্রের নির্দেশ অনুযায়ী ভারতের প্রাচীনতম মানুষের উপস্থিতির নির্দেশ করে। যদিও সম্প্রতি মহারাষ্ট্রের বড়ি থেকে পাওয়া সংবেদনে বলা হয়েছে যে ভারতে প্রায় 94 লক্ষ বছর আগে মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল এবং তাদের আবির্ভাব অর্থাৎ 3000 খ্রিস্টপূর্বাব্দে কেবলমাত্র পাথরের তৈরি অস্ত্রশস্ত্র তারা বিভিন্ন কাজে ব্যবহার করত। সেই কারণে এই সময়কালকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। তো যে প্যাটার্নে লেখাটা রয়েছে সেটি কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে কত সুন্দরভাবে কিন্তু গুছিয়ে সাজিয়ে কিন্তু লেখা আছে বইটিতে। এবং তারপরে যে আমরা 3টি ভাগ পেলাম, প্রাচীন, মধ্য এবং নব্য প্রস্তর, এই 3টিরই কিন্তু এখানে বিশদে তোমরা জানতে পারবে। যেমন মসৃণ পাথরের অস্ত্রশস্ত্র আবিষ্কারের যুগ, খোদাই কাজের যুগ, তারপর হচ্ছে সিন্ধু উপত্যকার যুগ, ভৌগোলিক বিস্তার, অর্থনৈতিক জীবনে কৃষিবিদ্যা, কৃষি ব্যবস্থা কেমন ছিল সিন্ধু সভ্যতার যুগে, ব্যবসা বাণিজ্য তারা কিভাবে করত, হস্ত্র শিল্প কি কি ছিল। এবং বইটিতে কিন্তু অনেক ছবিরও কিন্তু তোমরা এখানে প্রেজেন্টেশনগুলো দেখতে পাবে। এবং এই বইটি কিন্তু পুরোপুরিভাবে কালারফুল কিন্তু বইটিতে রয়েছে। ধর্মীয় জীবন কি রয়েছে তাদের, হরপ্পার গুরুত্বপূর্ণ স্থানসমূহ, যেমন হরপ্পা থেকে কিন্তু প্রতিটি পরীক্ষায় তোমরা প্রশ্নগুলো দেখে থাকো। তারপরে রয়েছে মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল। যেমন লোথালে দেখো এই সমস্তগুলো কিন্তু তোমার ওয়ান লাইনারে কিন্তু প্রশ্নগুলো রয়েছে। যেমন লোথালের কথা যদি বলি যে হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে লোথাল। এই শহরটি পরিকল্পনা হরপ্পা এবং মহেঞ্জোদারো থেকে পৃথক ধরনের ছিল। 6টি ভাগে এই শহরটি ভাগ করা হয়েছিল। কাঁচা ইট দিয়ে এই ভাগগুলিকে ভাগ করা হয়েছিল। 12 ফুট চওড়া 20 ফুট লম্বা রাস্তা দিয়ে পৃথক করা হয়েছিল। খনন কাজের ফলে আরও কিছু নির্দেশনা পাওয়া গিয়েছে, যেমন আহমেদাবাদের কাছে রংপুরের ধানের তুষ এর নির্দেশন পাওয়া গিয়েছে। তো ক, খ, গ এরকম করে কিন্তু প্রত্যেকটি তোমরা কিন্তু এই সব ওয়ান লাইনারের প্রশ্ন বা ওয়ান লাইনার আকারে কিন্তু এই সমস্ত প্রেজেন্টেশনগুলো মেনলি তোমরা এখানে দেখতে পাবে। তারপর দেখো মগধ সাম্রাজ্য, হর্ষাঙ্ক সাম্রাজ্য, এবং এই বইটিতে কিন্তু ম্যাপেরও কিন্তু প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে। ধর্ম, শিল্পকলা, সাহিত্য, শের শাহ সুরি 1540-1545, হুমায়ুন 1530-40 এবং 1555-56 খ্রিস্টাব্দে, আকবরের সম্পর্কে এখানে রয়েছে। তার রাজত্ব ছিল 1556 থেকে 1605 পর্যন্ত। যে সমস্ত তিনি কাজকর্ম করেছিলেন সেটাই এখানে বিশদে রয়েছে। তারপরে আসছি ভূগোলে। ভূগোলে দেখো যে সৌরজগৎ, যে আমাদের সৌরজগৎ গঠিত হয় সূর্যের 8টি গ্রহ, 5টি ব্রাহ্মণ গ্রহ এবং অসংখ্য গ্রহাণুপুঞ্জ, উল্কা, ধূমকেতু এবং গ্রহদের নিয়ে কিন্তু সৌরজগৎ তৈরি হয়। সৌরজগতের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন যে সমস্ত মতবাদগুলো রয়েছে
প্রত্যেকটিরই এখানে মতবাদ রয়েছে, যেমন গ্যাসীয় মতবাদ বলেছিলেন কান্ট, নিহাপরিকা মতবাদ বলেছিলেন ল্যাপ্লাস, প্ল্যাটেলিসিয়ামস মতবাদ বলেছিলেন চেপবার্লিন ও মোলটন। তো এই সমস্ত তোমরা উৎপত্তি সম্পর্কে যে সমস্ত বিজ্ঞানীরা মতবাদ করেছিলেন এই মতবাদগুলো কিন্তু প্রত্যেকটা রয়েছে। এবং তারপরে আসছি যে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত, এই সমস্ত দেখো যে ওয়ান লাইনারে কিন্তু রয়েছে, যে সূর্যের ব্যাস কত, সূর্যের কেন্দ্রের উষ্ণতম পরিমাপ কত, সূর্যের আলোক মণ্ডলের উষ্ণতা কত, সূর্যের নিজের অক্ষের চারিদিকে আবর্তন করতে কতদিন লাগে, মেরু অঞ্চল কতদিন রয়েছে, রাসায়নিক উপাদান কতটা কি কি রয়েছে, সূর্যের বয়স কত, যেমন 6.6 মিলিয়ন বছর আনুমানিক, সূর্যের আনুমানিক আয়ু হচ্ছে 10 মিলিয়ন বছর। তো এটি গেল তোমার ভূগোলের প্রশ্ন। তারপর দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যে অবস্থান, আয়তন, সীমা এবং বিশেষ দ্রষ্টব্য বলে যে সমস্ত ধরো যে খুব ইম্পর্টেন্ট যে সমস্ত বিষয় বা যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেই সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা বক্স আকারে পেয়ে যাবে। এবং ভূপ্রকৃতি, ভারতের পর্বতসমূহ, যেমন হিমালয় শব্দের অর্থ হচ্ছে বরফের দেশ, এটি পৃথিবীর নবীন ভঙ্গিল পর্বতের একটি। পশ্চিম সিন্ধু নদের থেকে পূর্বের ব্রহ্মপুত্র পর্যন্ত বিস্তৃত, এটি 5000 কিলোমিটার দীর্ঘ, এটি কাশ্মীর থেকে 5000 কিলোমিটার, অরুণাচল প্রদেশ পর্যন্ত 200 কিলোমিটার বিস্তৃত, গড় উচ্চতা এখানে 2000 মিটার। এবং এই লাইনগুলোর মধ্যে যেটা ধরো খুব ইম্পর্টেন্ট রয়েছে সেটা কিন্তু একটু বোল্ড আকারে বা অন্য কালিরও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো সেই সমস্ত দিক থেকে যদি বলা চলে যে নোট আকারে করতে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। রাষ্ট্রপতির ক্ষমতা, মুখ্যমন্ত্রী, ইন্দিরা আবাস যোজনা সমস্ত চ্যাপ্টারই কিন্তু তোমরা পাবে। এবং দেখো ফিজিক্স থেকে, এটা হচ্ছে ফিজিক্সের পার্টগুলো চলছে, বায়োলজি, সেলেরও এখানে বিভিন্ন রয়েছে। এবং তারপরে দেখো কিছু জিকের কিছু প্রশ্ন রয়েছে, যেমন বিশ্বে প্রথম ফার্স্ট ইন ওয়ার্ল্ড, যেমন মাউন্ট এভারেস্টে প্রথম উঠেছিল শেরোপা তেনজিং এডমন্ড হিলারি, উত্তর মেরুতে প্রথম পদার্পণ করেছিলেন রবার্ট পিয়ারি, বিশ্বে প্রথম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, বিশ্বে প্রথম বই ছাপায় হচ্ছে চীন, তারপরে রয়েছে বিশ্বে প্রথম বই ছাপায় চীন, এটি হয়ে গেল। তারপর হচ্ছে বিশ্বে প্রথম কাগজে মুদ্রা প্রচলন করে চীন। এই সমস্ত তোমরা ওয়ান লাইনার প্রশ্ন কিন্তু এখানে পাবে। তো যেটি তোমার হচ্ছে জিকের যে পার্টটা রয়েছে সূচিপত্রতে যেটি আমি দেখালাম সেটারই হচ্ছে মূল বিষয়বস্তু, এটা যে ওয়ান লাইনারে কিছু প্রশ্নপত্র কিন্তু থাকছে বইটিতে। তো যেটি বলার উদ্দেশ্য সেটি হচ্ছে এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও কিছু সংযোজিত রয়েছে, যে সমস্ত রিসেন্ট তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কারণ এই বইটি তোমার কিছুদিন আগেই পাবলিশড হয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা কিছু রিসেন্ট পাচ্ছ। এবং তার সাথে সাথে এটি গেল তোমার কুইক রিভিশনের ক্ষেত্রে। এবং তোমরা যদি মনে করো যে এটি তোমার প্রিন্টিং প্রাইস রয়েছে 490 টাকা, তো আনুমানিক 500 টাকাই বলা চলে। তো জিকের বই হিসাবে এই থিকনেসের ক্ষেত্রে যদি বলি তো এর দামটা কিন্তু প্রায় অনেকটাই কিন্তু বেশি রয়েছে। তোমরা যদি চাও যে অন্য কোনো বই নেবে তো সেক্ষেত্রে কিন্তু ভালো অপশন তোমাদের হাতে রয়েছে, সে 600-700 টাকার মধ্যে কিন্তু ভালো জিকে বই কিন্তু পাওয়া যায়। 500 টাকার ক্ষেত্রে আমার মনে হয়েছে এই বইটি এনাফ নয়। তো তোমাদের যদি মনে হয় তোমরা অন্য বই জিকে বই দেখতে পারো। তো এখানে আমি শেষ করছি। কিছু যদি প্রশ্ন থেকে থাকে এই বইটি সম্পর্কে তবে আমাকে একটু কমেন্ট করে জানিও, সকলেরই রিপ্লাই করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। তো সেক্ষেত্রে একটা কমেন্ট করে দিও এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভালো লাগলে। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।